পুরোপুরি একদম পুরো ঢেকে গুটি গুটি পায়ে আসছে মার কাছে আর বলছে, ভয় না খাবো মই আসু নহয়, কেলেই ভয় খায় আসে, মানে তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি আছি না। কেন? লিচু বাগানে তো অনেক লিচু গাছ, পার্টিকুলারলি একটা গাছ প্রচন্ড মানে ঝড় বাতাস হলে যেরকম করে কাঁপে, এক্স্যাক্টলি ওরকম ভাবে। উনি আমাকে অনেক তথ্য দিয়েছেন, ওই জালটা আমাকে পার্টিকুলারলি দেখিয়েছে যে এই জালে বাঘ শিকার করা হতো, তাও মন্ত্র বলে, মানে না তীর ধনুক না, এখানে জাস্ট মন্ত্র পড়বে এবং ওখানে প্যারালাইজের বাঘটা পড়ে যাবে। রাজা কে ছিল জানো? ভীমের যে ওয়াইফ ছিলেন হিড়িম্বা রাক্ষসী, ওনার পুত্র ঘটোৎকচ, উনি হলেন মায়াঙ্গের রাজা। এখন বুঝতে পারছো মায়া আসছে কোথা থেকে? দশমোহবিদ্যা তো কামাখ্যা পাহাড়ে কিন্তু জানো দশমোহবিদ্যার মন্দিরও আছে, যেমন মা বগলা, তারপর হলো তান্ত্রিক রূপে যে মা কমলা এবং মাতঙ্গী সরস্বতীর রূপ বা উচ্ছিষ্ট মাতঙ্গী আমরা বলি, এটার পিছনে কারণ আছে বলছি। ওখানে কিন্তু পুরো পাহাড়টাতে তুমি ওই মন্দির পাবে এবং উনি স্পষ্ট শুনতে পেলেন ওনার দরজায় এরকম। 5 পাণ্ডবের একটা পাণ্ডব ছিলেন ভীম। সেই ভীম বিয়ে করেন একজন রাক্ষসীকে এবং তার পুত্র সন্তান ছিলেন ঘটোৎকচ। এবং তিনি কোথাকার রাজা ছিলেন জানেন? মায়াং রাজ্যের, আমাদের ভারতের মায়াং রাজ্য, যেখানে অনেক রকম ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং সেখানকার যে কামাখ্যা মন্দির খুব বিখ্যাত এবং তন্ত্র সাধনার জড় বলা যেতে পারে যাকে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হতে চলেছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। এবং কে আছে আমাদের সাথে? রুমকিদি, রুমকি সাহা দাস। রুমকিদি নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু আজকের পডকাস্টটা হতে চলেছে মায়াং রাজ্য, তার হিস্ট্রি, সেখানে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হতো, তার নাকি সংগ্রহশালা আছে। মানে আপনি যদি পডকাস্টটা না দেখেন না শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন না ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বাঘকে ধরা হতো, চোর ধরা হতো, কুকুর কামড়ালে বিষ নামানো হতো। অনেকগুলো হতো বলে দিলাম, কিন্তু আরো অনেক কিছু আছে এই পডকাস্টে। যদি না শোনেন তাহলে আপনি কিন্তু ভুক্তভোগী। মায়াং রাজ্যের জাস্ট 10%ও তিনি দিদি বলেনি। তো নমস্কার, বেশি দেরি করব না, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই পডকাস্টে এবং ডাইরেক্ট তার কাছে যাব। আবার আমাদেরকে বলতে হচ্ছে আপনারা স্টোরিও পাঠাচ্ছেন না, ফোনও করছেন না। তো 8961371072 এই নাম্বারে আপনারা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প যদি লাগে এবং কোনো কথা যেটা আপনি বলতে চান, সেটা আপনি যেটাতে পটু, জাস্ট ফোন করুন বা SMS করুন আর চলে আসুন এবং যুক্ত হন কেকে পডকাস্টের সাথে। এবং কেকে পডকাস্টের সাথে যুক্ত হয়ে আমাদের ভারতবর্ষে যারা বাঙালিরা আছে তাদেরকে নিজের ব্যাপারে বলুন। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অনেকে আছে, এটা আমি বলছি জাস্ট কারণ আপনারা তো করছেন না, দেখেই চলে যান। ঠিক আছে, যাই হোক, চলুন মায়াংয়ের দেশে যাই আমরা ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? ভালো আছি। আর তোমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে তোমার আমি কন্ট্যাক্ট নাম্বার পাই এবং তোমার সাথে কন্ট্যাক্ট করি। তুমি বলো তোমার ব্যাপারে একটু বলো, তুমি কি ধরনের কাজ করো? আচ্ছা, আমার নাম রুমকি সাহা দাস, বর্ন এন্ড ব্রট আপ আসাম। বলতে পারো আমার আসামি ঘর বাড়ি, গুয়াহাটির মেয়ে আমি। ঠিক আছে, তো এই নেগেটিভ বা ডার্ক এনার্জি বলতে পারো আমি ইন্টারেস্টেড, কারণ নিজের সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, ওই থেকে ইন্টারেস্টটা বাড়লো এবং আস্তে আস্তে শুরুবার যখন আমার চ্যানেলটা করি, আমার ঘটনা, আসামের ঘটনা নিয়েই স্টার্ট করেছি। এখন তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে অল ওভার ইন্ডিয়া ছাড়িয়েও বাইরে বাইরে থেকে অনেক প্রচুর ঘটনা আসছে। বিগত 3.5 বছর ধরে কিন্তু আমি একদিনও মিস না করে ঘটনা শুনিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আশীর্বাদ দিতে পারবো না, আমি ভালোবাসা দিতে পারি। আর দিদি আজ ছোট্ট করে সূচিপত্র দাও, আজকে কি শুনতে পারি তোমার কাছে? আচ্ছা, যেটা আমি বললাম, আমি তো আসামের মেয়ে, এন্ড আসাম বলতেই মায়ং, ব্ল্যাক ম্যাজিকের গার্ড যেটাকে বলে, মায়ং নিয়ে কিছু থাকবে। তো যদিও একদিনও তো মায়ংকে আমি পুরোপুরি বলতে পারবো না, কিছু তথ্য দেব অ্যান্ড অলসো দেব, যেমন আমাদের এখানে বেঙ্গলি কমিউনিটিতে আমরা ব্রহ্মদত্তি, শাকচুন্নি, প্রেতনি এসব যেমন কথা শুনেছো হয়তো তুমিও, ঠিক তেমনি আমাদের আসামেও কিন্তু এরকম প্রচুর এন্টিটিদের কথা বলা আছে, যেমন ঘোড়াপাক আছে, যক্ষিণী। আজকে যক্ষিণী নিয়েও কিন্তু একটা ঘটনা থাকবে এবং মায়াঙের রিলেটেড বশীকরণ, যেটা আমার খুব চেনা পরিচিত, আমার মায়ের চেনা পরিচিতর সঙ্গে কিন্তু একটা বশীকরণের ঘটনা ঘটে গেছে, সেটাও কিন্তু আজকে বলবো। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আসামে যারা বর্ন এন্ড ব্রট আপ, তারা কামাখ্যা মন্দির কি ওখানকারই? তো হ্যাঁ, আমার ঘর থেকে 10 মিনিটের ডিসটেন্স। মানে আমি শুনেছি সেখানে নাকি
অনেক ছাগল, কুকুর, বিড়াল এরকম ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো তারা নাকি মানে মানুষ ছিল না না না, একসময়, কি এটা এরকম একদম ঘটনা? ভুল। কামাখ্যা পাহাড়ে কিন্তু এরকম কিছু নেই। না না, তাদের আশেপাশে না অনেক না এরকম না থাকে। না না, সেটা কামাখ্যায় নয়, সেটা অনেকে বলে মায়ঙে গরু ছাগল বানিয়ে রাখা হতো, হ্যাঁ। কামাখ্যায় নয়। অ্যাকচুয়ালি কামাখ্যার ব্যাপারটা কি হয়, যেমন আমি আমার ফ্যামিলি বৈষ্ণব সম্প্রদায়টা বিলিভ করে, তো আমাদের বলি প্রথা নেই। তো আমার ঠাকুমা যেমন কি বলেছিলেন যে ওনার একটা মান্নাত ছিল, কামাখ্যা পাহাড়ে গিয়ে কিন্তু একটা এই ছাগল যে মান্নাত করে ওখানে ছেড়ে এসেছিলেন। তো এরকম অনেকেই করে বলিটা দেয় না, ওখানে ছেড়ে আসে ওই ছাগল, বা অনেকে যেমন আমি জোড়া পায়রা দিয়েছিলাম, ওরা কিন্তু ওই কামাখ্যা মায়ের মন্দিরে দেখবে পুরো একদম পুরো সারি সারি করে বসে আছে, ওই অনেকে কিন্তু ওটা ছাড়ে, ওটা কিন্তু বলি দেয় না। যেমন আমার মান্নাত পূরণ হয়েছে, আমি ছেড়েছিলাম। তো মায়ঙে সেটা হয়, কামাখ্যা পাহাড়ে কিন্তু সেটা নয়। কেমন ভাইব ওখানকার মন্দিরে? প্রচন্ড পজিটিভ, যদি ফিমেল হোক খুব একটা স্ট্রং একটা ডিভাইন একটা এনার্জি ফিল করতে পারি। আর প্রতিবার যখন ডেফিনেটলি বাড়ি যখন বছরে একবার তো যাই, আমরা কিন্তু দর্শন করি, মায়ের দর্শন ছাড়া আমরা কোনো কিছু করি না। অদ্ভুত জায়গা, কিছু বলার নেই, মানে এমনই একটা আচ্ছা, জায়গা, মানে এখানে এত। একটা ইন্টারাপ্ট করছি। বল। দশমহাবিদ্যা তো হ্যাঁ, হ্যাঁ, কামাখ্যা পাহাড়ে কিন্তু জানো দশমহাবিদ্যার মন্দিরও আছে, যেমন মা বগলা, তারপর হলো তান্ত্রিক রূপে যে মা কমলা এবং মাতঙ্গী সরস্বতীর রূপ, বা উচ্ছিষ্ট মাতঙ্গী আমরা বলি, এটার পিছনে কারণ আছে বলছি। ওখানে কিন্তু পুরো পাহাড়টাতে তুমি ওই মন্দির পাবে, এবং তুমি কামাখ্যা জানাইলে একদিনে সময় হাতে রেখে যায়, আমি বলবো 2-3 দিন সময় রাখুন, প্রত্যেকটা মন্দির দর্শন করুন, এনার্জিটা তো কতটুকু মানে স্ট্রং সেটা কিন্তু ফিল করতে পারবেন। আর একটা জিনিস। উচ্ছিষ্ট মাতঙ্গী যেটা বলছি, জেনারেলি আমরা দেবীদেরকে ভোগ কি দিই, একদম এটো যাতে না লাগে, মানে থুতু যাতে না ছেটা হয়, তো ওনার ভোগই হলো এটো, এটো করা জিনিসই মাকে ভোগ দেওয়া হয়, এটা মাতঙ্গীর জন্য বলছি। মাতঙ্গীর জন্য বুঝি। তো এরকম মন্দিরও কিন্তু কামাখ্যা পাহাড়ে আছে। মানে ওখানে এমনি যারা মানে ধ্যান করতে যান বা তান্ত্রিক যারা আছেন, ওখানে আলাদা খুব জায়গা। হ্যাঁ জায়গা আছে, এবং বলে যে যেহেতু ওটা পুরো তন্ত্র সাধনা গড় বলে, স্পেশাল একটা সময় আছে যেটাকে বলে আষাঢ় মাসের অম্বুবাচী, সেখানে গিয়ে যদি যে কেউ তোমরা সাধনা করো, ওটা প্রচন্ড মানে কোনোদিন যদি 100 দিন লাগে, সেটা উইদিন হয়তো 3-4 দিনে সেটা ফুলফিল হয়ে যাবে, এতটাই স্ট্রংলি ওটা কাজ করে। অ্যান্ড এমনিতে সময় যাই, অনেক তন্ত্র সাধকরাও তো দেখতে পারবে, বাট অম্বুবাচীতে দেশ বিদেশ থেকে প্রচুর প্রচুর সাধু সন্ন্যাসী কিন্তু সেই কামাখ্যা পাহাড়ে আসে। কামাখ্যা একটা পাহাড়? হ্যাঁ, নীলাচল পাহাড়, ওখানে মা কামাখ্যা অবস্থিত। এটা অনেক বড় হিস্ট্রি আছে, বড় হিস্ট্রি। এখানে মানুষরা স্টোরি শুনতে চেয়েছে, মানে তন্ত্র ঠিক মানে অনেকে আমার অতটা বুঝতে পারি না, তো আমাদের মানে কে পডকাস্ট এরকম তন্ত্রের ব্যাপারটা সেরকম নেই, একটা দুটো পডকাস্ট আছে। যদি তুমি স্টোরিটা স্টার্ট করো তোমার। ঠিক আছে, তাহলে মায়ং নিয়ে স্টার্ট করি। একদম একদম। তো মায়ং বলতে তোমার কোন শব্দটা মনে হয়? মায়া, মায়ার থেকে মায়ং। তো আমাদের এই জাদু তন্ত্রবিদ্যা তো মায়া জাল, হ্যালুসিনেশন, রাইট? তো মায়ঙের অ্যাকচুয়ালি রাজা কে ছিল জানো? ভীমের যে ওয়াইফ ছিলেন হিড়িম্বা রাক্ষসী, ওনার পুত্র ঘটোৎকচ, উনি হলেন মায়ঙের রাজা। এখন বুঝতে পারছো মায়া আসছে কোত্থেকে? তো এখনো যে এখন যদিও রাজার প্রচলন এখনো আছে, কিন্তু সে রাজনৈতিক ভাবে সেখানে এফেক্টেড, মানে কোনো কাজ করেন না, বাট ওই ঘটোৎকচের পুত্রই কিন্তু ওখানে অ্যাজ এ রাজা হিসাবে এখনো আছেন, ওনাকে খুব সম্মান করা হয়। ওই পার্টিকুলার কিছু কিছু দিনে ওনাকে সত্যি খুব সম্মান করে ওখানে মায়ঙের প্রজারা। তো মায়ঙে 3টা ডিভাইড আছে, রজা মায়াং, মধ্য মায়াং এবং বুড়া মায়াং। সো তন্ত্র সাধনাটা হয় বুড়া মায়াঙে, যেখানে তুমি তান্ত্রিক রূপে গণপতিকে পাবে, গণেশকে পাবে, অ্যান্ড তোমার মায়ের মানে মা চামুন্ডারও, দুর্গার আর কি প্রতিমূর্তি আছে তন্ত্র রূপে। তো একটা কথা বলছি এখানে, যে মায়ং বলতে সবাই জানি ব্ল্যাক ম্যাজিক, কিন্তু সেখানে মায়ঙে জানো তো এটা কি বলবো, সুখ্যাতির সঙ্গে সঙ্গে একটা বলে না কুখ্যাতি হয়ে গেছে, বাট এখানে একটা সুখ্যাতিও আছে। সেটা হলো মায়ং কিন্তু আমি আসামের মেয়ে, আমি আসাম বলেই বলছি, আমাদের আসামে তোমার আয়ুর্বেদিক চর্চাটা প্রচন্ড বেশি হতো। ফর এক্সাম্পল এই যে মায়ঙের যে জাদুবিদ্যা করা হয়, আগে ওটা কি কাজে লাগানো হতো? ফর এক্সাম্পল জন্ডিস হয়ে গেছে, বা এখনো তুমি মায়ঙে গেলে এই জিনিসটা দেখবে যে তোমার পিঠে ব্যথা, ওরা কাঁসার যে থালা বলি সেটা পিঠের মধ্যে এরকম চিপকে দেবে, আর এমন ভাবে চিপকে থাকবে না, ওটা তুমি নামবে না। তো ইঁদুরের যে মাটি আছে না, ওরকম মন্ত্র পড়ে পড়ে বেজ বলে, যেটাকে আমরা বাংলাতে ওঝা বলি, আমি কিন্তু একটু স্পিডে কথা বলি, ঠিক আছে, নো প্রবলেম, ওটা ওরকম করে মারতে থাকবে আনটিল আনলেস থালাটা নিজের থেকে পড়ে যাবে না। ওটা কিন্তু একটা বিষ বা ব্যথা, যে মানে অ্যাসামিসে বলে বিষ বেদনা, তো ওইটা মানে সারানোর একটা উপায়। চোর ধরার জন্য লাঠি চালান করা হয়। আচ্ছা, অনেকে বলে তুলা রাশি, না রাশি এতটা ম্যাটার করে না, করে পারলাম না, চোর ধরার জন্য লাঠি চালান, এক্স্যাক্টলি বলছি সেটা। অনেকে বলে অনেক
শুনেছি অনেকে যে তুলা রাশি ম্যাটার না, মানে সিংহ হালকা রাশি। রাশি, ভারী রাশি, ওরকম কিছু না। বিশ্বাস করো, আজ মায়াঙের জাদু প্রায় বৈদিক যুগ থেকে, অতটুকু অব্দি ওখানে লেখা আছে, বৈদিক যুগ থেকে কিন্তু মায়াঙে এই জিনিসটা হয়ে আসছে। তখন থেকে তুলা রাশির মানুষই কিন্তু লাগে পার্টিকুলারলি লাঠি চালান দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, ধরো তোমার বাড়ি, কারোর বাড়িতে চুরি হলো, সে বেজের কাছে এসছে, তো বলছে এনেকা এনেকা হয়েছে, মানে এরকম এরকম হয়েছে। তো বলছে বেজ ঠিক আছে, তুলা রাশির মানুষ নিয়ে এসো, নিয়ে এসে লাঠি একটা হাতে দিল। তো লাঠিটা ও দাঁড়িয়ে থাকবে, লাঠিটাই ওকে মানে পয়েন্ট করে 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 নিয়ে যাবে ওই চোরের দিকে, এবং ও আপনি আপ ওখানে পেটাতে থাকবে। তো ওরা বুঝেই গেল যে এই চুরি করেছে। বাঘ ধরা, যেহেতু আমাদের আসাম বন জঙ্গলের মেয়ে আমি, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা একদম পুরোপুরি মায়াঙে, ঠিক আছে। মানে বাঘ ধরা, বলছি কিভাবে বাঘ ধরে, শিকারি টিকারি ওরকম করে না। ফর এক্সাম্পল বাঘ বেরিয়েছে, কি করবে, এসে কেউ খবর দিল অমুক জায়গায় একটা বাঘ উলাইছে, মানে একটা বাঘ বেরিয়েছে, ঠিক আছে। তো ব্যাজ এখান থেকে মন্ত্র পড়বে, মন্ত্র পড়ে পড়ে, এখানে 3টা বান আছে, ঠিক আছে। একটা হলো তুমি মানে তীর দিয়ে যে ওটাকে বেহুশ করে দিলে ওটা, আর এখানে মন্ত্র পড়তে থাকবে, বাঘটা ওখানে প্যারালাইজ হয়ে এখানে স্টপ করে বসে থাকবে, ওই জালটা দিয়ে ধরবে। মায়াঙে আমি যখন প্রথম স্টার্ট করি চ্যানেলটা, মায়াঙের আমি ইয়েতে যাই, সেই সংগ্রহালয়েতে যাই। সেখানে একজন করুণানাথ বলে একজন আছে, যার সঙ্গে আমার পুরো কথা হয়। তখন অ্যালাউ ছিল না ভিডিও, নাহলে ডেফিনেটলি ভিডিও করে নিয়ে আসতাম। উনি আমাকে অনেক তথ্য দিয়েছেন, ওই জালটা আমাকে পার্টিকুলারলি দেখিয়েছে যে এই জালে বাঘ শিকার করা হতো, তাও মন্ত্র বলে, মানে না তীর ধনুক না, এখানে জাস্ট মন্ত্র পড়বে এবং ওখানে প্যারালাইজ হয়ে বাঘটা পড়ে থাকবে। অ্যান্ড বশীকরণ, মায়াঙে কিন্তু বশীকরণটা প্রচন্ড স্ট্রং ভাবে হয়। এই যে তুমি যে বললে গরু ছাগল, এখন হয়তো ওরকম ভাবে হয় না, কারণ দেখো আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ হচ্ছে। তুমি যে একটা, এই যে এটা তন্ত্র সাধনা একটা প্রচন্ড বড় একটা বিশাল সাধনা, ওই রকম আমাদের কিন্তু এখন ওই রকম কনসেন্ট্রেশন লেভেলও নেই, ওই রকম গুরুও নেই, ওরকম শিষ্য নেই, অনেকটা কমে এসছে। তো বশীকরণের, হ্যাঁ আগে হতো যে গরু ছাগল বানিয়ে রাখা হতো রাগ করে ইয়ে করে, বাট এখন কিন্তু ওইরকম নেই, নির্দ্বিধায় কিন্তু মায়াং যাওয়া যায়। মানে একটা বড় একটা মানে কি শুনলাম আমি, ঠিক এখনো মানে ঠিকঠাক ভাবে আমি তো বললাম নিতে পারছিলাম না কিছুক্ষণ জন্য, যে বাঘ ধরা হয় আর মানে ঘাম বেরোচ্ছে। যাই হোক, আমি যেটা জানতে চাইছি যে মানে তুমি দেখেছো এটা, মানে মানে হ্যাঁ জাল ঠাল দেখেছি, তারপর হলো ওখানে যে জন্ডিস কিভাবে ছাড়ানো হয়, তারপর লাঠি চালান, মানে পুরো ফটো সংগ্রহালয়ে, পুরো ফটো ইয়ে করে তুমি প্রুফ সঙ্গে তুমি দেখতে পারবে যদি তুমি মায়াঙ্গের সেই সংগ্রহালয়ে যাও, মিউজিয়ামে যাও। হ্যাঁ হ্যাঁ মানে তুমি শুনেছো এরকম? আমি দেখেছি, মানে ওই ফটোগুলি ফটোসগুলো দেখেছো, মানে এখনো ইনসিডেন্ট গুলো দেখোনি? না, বেজ এখন ওই পিতলের থালা কাঁসাটা, ওটা তো আমার নিজের দাদুই করতে পারতো, আমার মায়ের বাবা। ফর এক্সাম্পল কারোর কুকুরে কামড় দিয়েছে, যদিও আমার দাদু কোনোদিনও মানে সবসময় এটা বলতে যে ইনজেকশন কিন্তু দেওয়াতে হবে, না হলে করবো না। ওদের কথা নিয়ে আমি নিজে দেখেছি আমার দাদু কি করলেন, ওই তোমার ওই কাঁসার থালি লাগে, ওটা ওরকম করে চিপকে দিলেন, আর আমার যতদূর মনে আছে বেগুনের ফুল খেতে দিয়েছিলেন, ঠিক আছে। বলছে এটা তেতো লাগে নাকি, ওই ও যে বলছে টেস্টটা কি লাগে, ওটাই বোঝা যায় বিষ আছে কিনা। ওটা কিন্তু পুরো চিপকেই রয়েছিল, আনটিল আনলেস ওটা নিজের থেকে আর কি পড়ে যায়। তথাপিও দাদু বলছে যে রেবিসের ইনজেকশন কিন্তু দেওয়া হবে, এটা দিয়ে কিন্তু তোমরা বসে থেকো না। এটা আমি নিজ চোখে দেখা। বাপরে বাপ, কি হচ্ছে, মানে এখন আর এই বিষয়টা নেই সেরকম। ফর এক্সাম্পল আমার দাদুর সঙ্গে এটা চলে গেছে, আমার মামারাও নেয়নি, আমার মারাও নেয়নি, কেউ নেয়নি। তো দিদি আজকে তাহলে একটা স্টোরি দিয়ে শুরু করো, মানে এতটা তো মায়াং নিয়ে শুনলাম, খুবই অবাক হচ্ছিলাম মাঝে মাঝে। তো তোমার কাছে এরকম কোনো স্টোরি আছে? স্টোরি তো নেই, রিয়েল ইনসিডেন্ট আছে। ওকে, ও ঘটনা না গল্প। তো মায়ং থেকে আমি না হয় বশীকরণের প্রচুর ঘটনা আসে, যেহেতু আসামের, এন্ড আমার প্লাস পয়েন্ট কি, যেহেতু আমি লোকাল ল্যাঙ্গুয়েজটা জানি, অনেক অসমীয়া মানুষও কিন্তু পাঠায়। তো ওর মধ্যে থেকে প্রথম যেটা আমি আমার চ্যানেলে আমি টেলিকাস্ট করেছিলাম, সেটাই না হয় বলি। সেটা আমার এক পরিচিত, মানে আমার মায়ের পরিচিতর সঙ্গে হয়েছে। তো সালটা ধরো তুমি 1975-76, অনেক আগে। তো আসামে একটা প্লাস পয়েন্ট কি, এখানে যেমন আমি, এখানে শুধু না অল ওভার ইন্ডিয়াতে একটা জিনিস দেখেছি যে আগে কি হতো, মেয়েদেরকে অত ইম্পর্টেন্স দেওয়া হতো না, মেয়ে মানে উফ এই তো বিয়ে দিতে হবে, হাজার খরচা। বাট আমাদের নর্থ ইস্টের ব্যাপারটা পুরো উল্টো, মেয়ে হলে দে আর ভ্যারি হ্যাপি, খুব খুশি। মানে একটা ছেলে হলে অতটুকু খুশি হয় না, একটা মেয়ে হলে যতটুকু খুশি হয়, ঠিক আছে। যেহেতু আমরা আসামেই থাকি, আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেও এসছে। পড়াশোনা, আগে যে স্ত্রী শিক্ষাটা অত ছিল না, পড়াশোনাটাও কিন্তু চল হয়েছে। তো যখন মানুষ মানে বোর্ড এক্সাম দেওয়ার আগে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, এমন একজন অনামিকা, নাম বলেই বলছি যেহেতু, যেখানে আমি নাম প্রকাশ করি না, আমি অনামিকা বলেই বলি।
সেই অনামিকার বাবা যেহেতু বোর্ড খুব ভালো পাশ করেছে, ওনার খুব ইচ্ছে পিউ আগে বলতো, এইচএস কে আগে পিউ বলতো, পিউ পরীক্ষা, হ্যাঁ, তো পিউ দেবে আর কি। তো ওই সময় ওর বান্ধবীর এক দাদার সঙ্গে, বান্ধবী কিন্তু অসমিয়া, অনামিকা কিন্তু বাঙালি, অসমিয়া, ওই দাদার সঙ্গে দেখা, দাদা হলো ওই পশু চিকিৎসক যে বলে, ভেটেরিনারি ডক্টর বলি না আমরা, ওটা ছিলেন, এবং উনি গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেন। তো গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেন, তো ট্রান্সফার হতো, মানে এক গ্রামে ওই 2 বছর কাজ করলো, তারপর অন্য গ্রামে শিফট করিয়ে দিল, ঠিক আছে। তো নতুন নতুন ভালোবাসা, আর ওই সময় ভালোবাসাটা কিন্তু বহুত অন্যরকম, এখনের মতো না, ঘোরাঘুরি ফিরাফিরি ওরকম না, ওই চিঠি লিখেই নিজের মনের ভাব প্রকাশ করা যেটা হতো, ঠিক আছে। তো বন্ধু বন্ধু মানে এরকম এরকম করে ওই বন্ধুই মেসেঞ্জারের কাজ করতো, চিঠি ঠিঠি আদান প্রদান করতো। তো একদিন হঠাৎ কি হয়েছে, ওর মায়াং ডিস্ট্রিক্টে ওর ট্রান্সফার হয়। তো এদিকে মেয়ের বাড়িতেও আস্তে আস্তে, মানে যেহেতু ডক্টর ভাই, হাজার হোক ভেটেরিনারি ডক্টর হোক যাই হোক, ডক্টর একটা মানে আলাদাই রুবাব। আর তো মানে আসামিজ বেঙ্গলির বিয়েটা ওটা কোনো বড় ব্যাপার না ওখানে, ইটস ওকে, চলতা হ্যায়। তো ঠিক আছে, তো উনি গেলেন, যাওয়ার পর প্রথম প্রথম চিঠি দিতেন, যে বলছেন যে আমি একটা খুব ভালো বাসা মানে বাড়ি ভাড়া পেয়েছি, তো ওখানে মানে আমার ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি আছে, ওনার একটা সোয়ালি মানে অসমীয়াতে সোয়ালি মানে মেয়ে আর কি, কন্যা সন্তান আছে, আর একটা সরু ভাইটি আছে, মানে ছোট ভাই আছে। তো বলছে ঠিক আছে, বলছে খুব ভালো, জানো তো অনেক সময় আমার কাজ টাজ করে ইচ্ছে করে না, আমি ভাত রান্নলে ওরাই আঞ্জা মানে হলো তরকারিটা দিয়ে যায়, ওরা খুব ভালো ইয়ে করে। আস্তে আস্তে দেখি কি চিঠির মধ্যে শুধু মেয়েটার প্রশংসা, সোয়ালিটা এরকম, মেয়েটা ওরকম, মেয়েটা মানে খুব ছটফটে এরকম মেয়ে লাগে, কিন্তু মেয়েটা আবার পড়াশোনা জানে না, ক্লাস 6 অব্দি পড়া, ঠিক আছে। ও কখনো একটু একটু যতই হোক না দূরে একটা তো ইয়ে থাকে, যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়া ওই মেয়েটার সঙ্গে কথা কেন বলছে। উইদিন 1 ইয়ার ওই ওর যে বান্ধবী, যার থ্রুতে আর কি ওই দাদার সঙ্গে পরিচয়, ও এসে খবর দিল যে আমার দাদা এনকা এনকা অলরেডি বিয়ে করে ফেলেছে মেয়েটাকে, ঠিক আছে, বিয়ে অলরেডি ওই মেয়েটাকে করে ফেলেছে, ক্লাস 6 ফেলছে। আর ও যে এখানে বাগদত্তা টাইপের ছিল, ও মানে ও জানেই না, ওকে মানে জানানোর প্রয়োজন অব্দি মনে করেনি। তো এতে কি হয়েছে, ও পুরোপুরি ট্রমাতে চলে গেছে, কথা বলতে পারে না। তো আগের দিনে কি হতো, পট করে তো ডাক্তারের কাছে যাওয়া যেত না, একটু ঝাড়িয়ে নিয়ে আসবো, বোধহয় গায়ে এই তো উঠতি বয়স, কারোর নজর লেগেছে, ঝাড়িয়ে নিয়ে আসি। তো ওইরকমই একজন মানে যেখানে আর কি ওই অনামিকা থাকতো, নগাঁও ডিস্ট্রিক্ট, ওখানে একজন বেজের কাছে নিয়ে যায়, ওঝার কাছে নিয়ে যায়। তো মানে ওঝা বলছে যে না, ওর তো ওরকম কোনো কিছু নেই, ওর কোনো কিছু মানসিক বিকার ঠিকার হয়েছে। তো ওকে না একা জিজ্ঞেস করেছে, ও না হর হর করে কান্না করে সব বলে দিয়েছে, এরকম এরকম হয়েছে। বলে কোদ গেছিলে, বলে কোথায় গেছিল, বলে মায়ঙ্গন। বলছে তেনে হলে তো করেই দিছে কাম, আর বলে হয়ে গেছে কাম, তো তোর শেষ। তো উনি তখন পুরো ছেলেটার যেহেতু বললামই বান্ধবী ছিল, তো ওর ডেট অফ বার্থ আর জেনে ছক কষে বলছে ওর উপর তো পুরোপুরি বশীকরণের ইয়ে করেছে, ওই বশীকরণের বসে এসে মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আরেকটা কথা বলেছে, এই বিয়ে কিন্তু টিকবে না, এই বিয়ে একদম টিকবে না, উইদিন 5-6 ইয়ার্স তুই খবর পেয়েই যাবি। মেয়েটা বিয়ে করেছে, তারপর না আস্তে আস্তে ওই বান্ধবী ওকে বলছে জানাস খালি ঝগড়া লাগে, খালি কাজিয়া লাগে, মানে অ্যাসামিজে কাজিয়া মানে হলো ঝগড়া লেগে থাকে। 5 ইয়ার্স পর হাজব্যান্ড ওয়াইফের ছাড়াছাড়ি। এখানে কি যে বশীকরণ করে হয়তো তুমি জিনিসটাকে নিজের বশে এনে ফেললে, যেহেতু এটা ডেস্টিনি ছিল না, তুমি ভগবানের মানে যা প্ল্যানিং ছিল সেটার বিরুদ্ধে গিয়ে তুমি ডেস্টিনিটাকেই চেঞ্জ করে নিয়েছো, এই জিনিসটা কিন্তু লং লাস্টিং কোনোদিনও হতে পারে না। তো এগুলির থেকে যত দূর থাকা যায় তত ভালো কিন্তু। তো এই একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করলাম। তো দিদি, তুমি সূচিপত্রতে যখন আমার শুরুর দিকে, তখন তুমি বলছিলে কিছু পিশাচের ব্যাপারে, বা সেখানে যক্ষিণী, তারপর শাকচুন্নি, যেগুলো আমরা বাংলায় বলে থাকি, তো সেটার বিষয়ে কোনো স্টোরি? হ্যাঁ, এই ক্ষেত্রে বলতেই হবে, কারণ আমরা যেটা আর কি আসামে যেগুলি এন্টিটির কথা বলছি, দে আর ভেরি ডিফারেন্ট, মানে এখান থেকে ওখানের মানে প্রচন্ড আলাদা। ফর এক্সাম্পল যক্ষিণীর ঘটনা আজকে বলবো, কিন্তু তার আগে 2-3টা, যদিও প্রচুর আছে, মোর দেন 10-12টারও উপর আছে, কিন্তু কয়েকটা আমি বলছি। ফর এক্সাম্পল ঘোড়া পাক, হ্যাঁ, ঘোড়া পাকটা কি, তো ঘোড়া পাকের সঙ্গে দেখবে ঘোড়া শব্দটা লাগানো আছে। দ্যাট মিনস কি হয় বলতো, এরা না ম্যাক্সিমাম জলাশয় মানে পন্ড, পুকুর, ওইসব এরিয়াতে থাকে। অ্যান্ড এদের না আধা মানে ধরো পেছন দিকটা ঘোড়ার মতো হলো, সামনেরটা পুরো মানুষ, কিন্তু পেছনে এরকম পা, আর সামনের পাটা কিন্তু ঘোড়ার মতো, কিন্তু হাফটা পুরো মানুষ। কল ঘোড়া পা, যেটা আমরা নার্নিয়াতে দেখেছি। ক্রনিকলস অফ নার্নিয়া একটা ফিল্ম ছিল। আচ্ছা, কিন্তু এটা কিন্তু আসামের অনেক পুরনো একটা এন্টিটি, ঠিক আছে, ঘোড়াপাক। ইনফ্যাক্ট আসামে কিন্তু ঘোড়াপাক নিয়ে একটা ফিল্মও এসেছে, চিন্ময় বড়া নামে একজন, উনি ফিল্ম বানিয়েছেন, ঠিক আছে। কিন্তু এর আগে প্রচুর আগে এটার ব্যাপারে কিন্তু লিখে রেখে গেছেন,
ঠিক আছে, প্রচন্ড পুরনো, মানে বুঝতেই পারছো কোনখান থেকে কি নেওয়া হয়েছে, তার মানে আমাদের ইন্ডিয়াটা কতটুকু কি মানে বলবো, এত অনেক বড় একটা গল্প। এক্স্যাক্টলি ভাস্ট ইয়ে আছে আমাদের মধ্যে। তো ওরা মাছ খেতে খুব ভালোবাসে। এখানে না দুটো মত আছে, এক মত বলছে যে তুমি যদি ওকে মাছ খাওয়াও না ও তোমাকে কিচ্ছু করবে না, আরেক মত বলছে মাছ খাওয়ানোর পর ওরা কিন্তু মানুষকে, হিউম্যানকে অ্যাটাক করে। ঠিক আছে, তো ওরা কেউ বলছে এটা ডেঞ্জারাস, কারো আবার কেউ বলেছে না এত ডেঞ্জারাস না। তো এটা হয়তো মানে সিচুয়েশন অনুযায়ী হয়তো ওরা ওরকম ভাবে ইয়ে করে। নেক্সট আসবো হলো তোমার প্রসূতা। প্রসূতা হলো যারা প্রেগনেন্ট মহিলা মারা যাওয়ার পর এরা প্রসূতা হয়। ঠিক আছে, প্রসূতা কি করে, ওদেরও মেইন উদ্দেশ্য টার্গেট থাকে প্রেগনেন্ট মহিলারা। ওরা যেহেতু নিজে মা হতে পারেনি, নেক্সট কোনো প্রেগনেন্ট মহিলা দেখলে ওদেরকে অ্যাটাক করে ওদেরকে শেষ করে ফেলে। ঠিক আছে, নাম্বার 3-তে আসবো পড়ুয়া। পড়ুয়া হলো ওটাও ফিমেল এন্টিটি, এটা আসামের বন জঙ্গলে ওরা ঘুরে বেড়ায়। ঠিক আছে, এরা যখন মানে ওরা কিভাবে স্পেশালি ছেলেদেরকে অ্যাট্রাক্ট করে, এটা নিয়েও একটা ঘটনা এসছিল আমার। তোমার ইয়েটা ছিল হলো কার্বি আংলং এর জঙ্গল। ঠিক আছে, তো এরা শুধু কার্বি আংলং জঙ্গলে পাওয়া যায় না, ঘটনা আসছে বলে বলেছি, অল ওভার আসামে যে কোনো জঙ্গলে তোমরা পেতে পারো। এবং এরা কি করে ছেলেদের অ্যাট্রাক্ট করার জন্য খুব একটা আসামিস না একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা খুব সুন্দরভাবে এমন মোহিনী ভাবে বাজাবে না, আসামিসে বলে মোহিনী বানর নিসি না। তো ওরা ছেলেগুলি অ্যাট্রাক্ট হয়ে হয়ে আসবে, দেখবে একটা পুরো কুয়াশার চাদর, মানে ওদেরকে যেমন অন্য জগতে নিয়ে যায়। ঠিক আছে, এরকম ভাবে ওরা অ্যাটাক করে কিন্তু ছেলেদেরকে মেরে ফেলে। সবচেয়ে থেকে ডেঞ্জারাস যেটা, আমি এই যখন আসামের এই এন্টিটির ব্যাপারে আমার চ্যানেলে আমি টেলিকাস্ট করেছিলাম কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনে, তারপর নাই নাই করে আমি 6টা থেকে 7টা ঘটনা পেয়েছি চোখেনি। মানে ওরা প্রথমে বুঝতে পারেনি, যখন আমার মানে কথা শুনে বলছে একদম এক্স্যাক্টলি তুমি যেই এন্টিটির কথা বলেছি দিদি আমাদের ঘরেও তো এরকম হয়ে গেছে। বা বা মানে মানে বাইদো, এসএমএস এর বাইদো মানে দিদিকে বলে, আমরা এখানে যেমন বাংলাতে কি বলি দি আদর করে, তো ওখানে আমাকে বা বলে। ঠিক আছে, বলছে বা এনেকা এনেকা হয়ে আছে, আপনি মুট্টু শেয়ার করো। তো ঠিক আছে, তো ওদের মধ্যে আমি একটা শেয়ার করছি যে প্রণমী বরা পাঠিয়েছে আমাকে। তো ঘটনাটা হলো 1970-80 ওখানে, মানে প্রণমীর দিম্মা মানে বুঝতেই পারছো, দিম্মা যখন টিনেজ তখন ওনার সঙ্গে ঘটনা ঘটেছিল, এবং সেটা কিন্তু আসামের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো দিদিমার ঠিক পাশের বাড়ি এই ঘটনাটা ঘটেছিল, এবং আগে জানোই যে মানুষের সঙ্গে মানুষের মানে পাশের বাড়ির সঙ্গে রিলেশনও আত্মীয়র থেকেও অনেক বেশি থাকতো, রাইট? তো ওই গৃহকর্তা এবং গৃহকর্তীর ছিল 4 সন্তান। ঠিক আছে, 4টাই ছেলে ছিল, এবং প্রথম ছেলের বিয়ে হয়ে গেছে, সেকেন্ডেরও বিয়ে গেছে, থার্ডের বিয়ে হয়ে সে ওর ওয়াইফ যখন ধরো 7-8 মান্থস প্রেগনেন্ট তখন ছোট ছেলের বিয়ে দিল। ঠিক আছে, বিয়ে ঠিয়ে দিয়েছে। তো আমাদের আসামে না 3টা বিয়ে হয়, যেমন এই আমাদের মকর সংক্রান্তি আমাদের ওখানে হবে ভোগালী বিহু, এন্ড আমরা খুব মস্তি করি। তো 3টা বিহুর মধ্যে রঙালী বিহু হলো প্রচন্ড ফেমাস, যেখানে মানে নানা রকম, এখানে যেমন দুর্গাপূজায় আমাদের মানে আমরা প্রচন্ড পাগলের মতো উৎসবটা উপভোগ করি, ঠিক তেমনই আসামে কিন্তু রঙালী বিহু প্রচুর মানে জোরো সোরো সে মানায়া যাতা হ্যাঁ, মানে হিন্দিতে বলে দিলাম আর কি। যাই হোক, তো এটা তো গেল। আফটার দ্যাট কি হয়েছে, ঠিক আছে, তো ওই ছোট বউ যখন প্রেগনেন্ট ধরো 8-9 মাস, তো তখন রঙালী বিহুর সিচুয়েশন, বউটা বাচ্চা, আগের দিন তো জানো 14-15 বছরে বিয়ে হয়ে যেত। ঠিক আছে, বাচ্চা বউ। তো রঙালী বিহু সবাই বিহু তলিতে গিয়ে বিহু গান মানে বিহু ফাংশন দেখবে। এখন যেমন পাপন, জুবিন গার্গ, পাপনের নাম শুনেছি হয়তো, এরা বিহুতে ফাংশন করে। আগের জামানাতেও যেমন বিজু ফুকনকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। তো ওরকম বড় বড় আর্টিস্ট আসবে, তো সবাই যাবে, ছোট বউকে তো নিশ্চয়ই এত রাত্রে পাঠাবে না। তো বলছে না এই বুয়ারিকে তো আমি পাঠাবো না, তোমরা গিয়ে দেখে আসো। তো বুয়ারির মন খারাপ, ছোট্ট বিয়ে, তো শাশুড়ির কষ্ট হয়েছে, ছোট ছেলের বউ, তো বলছে ঠিক আছে, ছোট ছেলেকে বলছে তো একটা কাম করিবি, তুই একটা কাজ কর, তুই একটু মানে দিনে দিনে গিয়ে ওকে ঘুরিয়ে, কিন্তু আবিল হলো সন্ধ্যা মানে বিকেলের আগে কিন্তু তুই ঘরে ঢুকে যাবি, পোয়াতি বউকে নিয়ে কিন্তু তুই এদিক ওদিক ঘুরবি না। ঠিক আছে, তো বিহু তুলিতে যাবে না, তো এই বাড়ি ওই বাড়ি একটু ঘুরিয়ে ঠুরিয়ে ওরা চলে আসছিল গো, বিকেলের আগে ওরা পৌঁছে যাবে। বাট গ্রামে কি হয় না যে এই বাড়ি দেখা হলো, ও নতুন এরকম কি ভাল খবর নেই, মানে খবর তোমার প্রেগনেন্সি কেমন যাচ্ছে না যাচ্ছে, কি খেতে ইচ্ছে করছে না করছে, এগুলো জিজ্ঞেস করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে। যখন বউ ঢুকেছে, শাশুড়ি মা তো বকাবকি করছে যে আমি বারবার বলে গেছি তো সন্ধ্যার আগে আগে চলে আসবি। তো বলছে যে দেখো পাড়ার এরকম মানুষ পেয়েছে, এখন এত বয়োজ্যেষ্ঠ মানুষ ওদেরকে জিজ্ঞেস করছে, এরকম ভাবে আসাও তো যায় না, অপমান হবে ওদের। তো ঠিক আছে, তো ওরা তো বিহু তুলিতে বেরিয়ে গেছে, সেদিন রয়েছে ওই সেজো ছেলের সেজো
সেজো ছেলে যার বিয়ে হয়েছিল আর কি, বললাম যে প্রেগনেন্সির সময় ছোট ছেলেটার বিয়ে হয়, ওর ছেলেটা তখন 1.5 বছর ছিল, ঠিক আছে। ওই ছেলেটার বাচ্চাটা রয়েছে, ছোট বউ যেহেতু পোয়াতে ও রয়েছে, আর শাশুড়ি মা রয়েছে, বাদ বাকি সবাই বিহুতলিতে ফাংশন দেখতে গেছে। এখন এপ্রিলে কিন্তু আসামে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, যেটাকে অসমীয়া ল্যাঙ্গুয়েজে বলে ধুমুহা। মানে এত ঝড় বৃষ্টি হয়, আমি নিজে দেখেছি বড় বড় বট গাছ উপড়ে ফেলে দিতে। এটা ঘূর্ণিঝড়ের মতো হয়, পুরো একদম 2-3 দিন ভর চলতেই থাকে। সো তখন কি হয়েছে, ওরা তো ঘুমিয়ে গেছে, ছোট বউ ঘুমিয়ে গেছে, এখন শাশুড়ি মায়ের না ধুমুহা উঠেছে, টেনশন হচ্ছে, সারা পুরো পরিবারটাই তো বিহুতলিতে আছে ওখানে, তো মানে তখন তো আর ওরকম ভাবে স্টেজ ওরকম বাঁধা হতো না, ত্রিপল দিয়ে ঠিক হতো। বলছে ওরা কি করবে না করবে, প্রচন্ড টেনশন। হঠাৎ উনি স্পষ্ট শুনতে পেলেন ওনার দরজায় এরকম আওয়াজ, হ্যাঁ। তো উনি ভেবেছেন হয়তো চলে এসছে, এত ঝড় বৃষ্টি। উনি সঙ্গে সঙ্গে ওই আগে তো লম্ফ, তারপর হলো তোমার হারকেন, ওসবই জ্বালানো হতো, ওগুলি ইয়ে করে দরজাটা খুলে দেখে ধুমুহা, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ নেই। উনি জাস্ট দরজাটা লাগিয়েছেন, লাগিয়ে জাস্ট টার্ন হবেন, অ্যান্ড ওই বউ যে অসমিয়াতে চিৎকার করছেন, আয় ও মরিলু, ওই মরিলু, ইমান বিখাইছে, ইমান বিহাইছে, মানে মা আমি মরে গেলাম, পেট প্রচন্ড ব্যথা করছে, তল পেটটা প্রচন্ড ব্যথা করছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে গেছেন, জাস্ট দরজাটা আর আগের দিনের মানুষ তো চট করে কিন্তু মাথার মধ্যে অনেক কিছু চলে আসে। বলছে জাস্ট কেউ নেই, অ্যান্ড আমার বউ এরকম করে চিৎকার করছে, সঙ্গে সঙ্গে উনি ওনার কাছে গেলেন, ওনার পেটটা হাত বুলিয়ে, ওনার গুরু গোসাই, ওখানে গোসাইয়ের নাম বলে, গোসাইয়ের নাম নিতে 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 বলে পানি খা, জল খা, একটু জল খা, ইয়ে করে 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 অনেকটা ইয়ে করে, মানে যখন মানে গোসাইয়ের নাম নিতে নিতে একটু নিস্তেজ হয়ে ঘুমিয়েছে, ওনার কিন্তু ভদ্রমহিলার ঘুম নেই। ঠিক ভোর 4:30টার সময় ওই পুরো পাল্টান এসছে, ফ্যামিলি মেম্বার আসার পর খুলেছে, খোলার পর বলছে যে শাশুড়ি বলছে যে আমি টেনশন করছি, তোরা কোথায় আছিস, হ্যাঁ বিহুতলিতে তোরা গেছিস, একটা খবরও দিবি না আমাকে, আর দিবি বা কি করে, যে ঝড় বৃষ্টি। তো বলছে আরে তুমি পাহরিলা, মানে মাকে বলছে তুমি ভুলে গেছো নাকি যে বিহুতলির সঙ্গেই তো আমার ওই ছোট খুড়ার ঘর না, আমরা তো সব ওই খুড়ার ঘরেই চলে গেছিলাম, ছোট কাকার ঘরে চলে গেছিলাম। বলছে দেখ টেনশনে এটাই ভুলে গেছি যে বিহুতলির সামনেই তো আমার ছোট দেওরের ঘর। বলছে আরে ট্রিপল ট্রিপল উড়ে ঠুড়ে কি হয়ে গেছে, আমরা কোনো মতে ওই খুড়ার ঘরেই ছিলাম। তারপর বলতে বলতে হঠাৎ শাশুড়ি দেখছে কি, যেহেতু বৃষ্টি হয়েছে, মাটির ঘর ছিল, আসাম প্যাটার্নের ঘর, পায়ের ছাপ, পায়ের ছাপটা কিরকম ছাপ জানো তো, তোমার ধরো একটা মানুষের একটা পা নেই, একটা পা আছে, সে যেমন করে লাফ দিয়ে দিয়ে হাঁটবে, মানে দুটো পায়ের কিন্তু আসছে না, ঠিক একটা পায়ে লাফ দিয়ে দিয়ে, আর ফিঙ্গারটা কিন্তু 5টা নয় 6টা। ওটা দেখে উনি তীব্র চিৎকার, যখিনী আহিলে, যখিনী আহিলে, মানে কালকে রাত্রে আমাদের ঘরে যখিনী এসছে, আমার ছোট ছেলের বউয়ের দিকে চোখ পড়ে গেছে, তার মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে। আফটার দ্যাট বলছে যে সেদিনই সকালবেলা বেজকে আনবে, তো বেজকে নিয়ে এসছে, নিয়ে এসে তো বেজ তো বলেই দিয়েছে যখিনীর ইয়ে পড়েছে। তখন জিজ্ঞেস করেছে ছোট বউ কোথাও গেছিল সন্ধ্যার পর, তো বলছে ছোট মানুষ কান্নাকাটি করছিল, সবাই বিহুতলিতে ফাংশন দেখতে যাবে, ওকে তো দেবো না, তাই গেছিল, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছিল বলে ওখান থেকে চোখ লেগেছে। তো ওকে একটা নিয়ম দিয়েছে যে তুই মানে বাচ্চা হওয়া অবধি তুই কোনো আঁশ জাতীয় কিছু খেতে পারবি না, কোডি মানে ডিম, ডিম মাছ মাংস হোয়াটএভার কিচ্ছু খেতে পারবি না, দুটো তাবিজ দিয়েছে, একটা মায়ের গলায় তো থাকবে, আরেকটা হলো বাচ্চার আতুর এভরিথিং উঠে যাওয়ার পর বাচ্চার গলায় কিন্তু এটা থাকবে, সে ছেলে হোক মেয়ে হোক হোয়াটএভার। ওর বিয়ে অবধি কিন্তু এটা থাকতে হবে, না হলে কিন্তু মেয়েটাকে পুরোপুরি কবজা করবে, ঠিক আছে। তো হ্যাঁ ওর মেয়েই হয়েছে, অ্যান্ড ওদের যে 4 ভাই, বললাম না ভদ্রলোকের 4টা ছেলে, সবার ছেলে, শুধু ওই মেয়ে হয়েছে, খুবই আদরের মেয়ে, সঙ্গে সঙ্গে ওকে ওই তাবিজটা পরিয়েছে। কিন্তু এই মেয়েটার সঙ্গেও জানো তো একটা বহুত বড় জিনিস ঘটে গেছিল, ওর একটা ছোট্ট ভুলের জন্য, মানে ওর ভুল না, ফ্যামিলির ভুলের জন্য। সেটা কি শুনবে এখন? একদম একদম। আচ্ছা ঠিক আছে বলছি। তো আসামের একটা ট্রেডিশনের কথা তাহলে এখানে আমার বলতে হচ্ছে, অনেক কিছু আসামের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যা যদিও বলবো এটা 10%ও না। তুলনি বিয়া, তুলনি বিয়ে কি, যদিও আমি জানতাম না যে সাউথ ইন্ডিয়াতেও নাকি এই রিচুয়ালসটা হয়। মেয়েদের যখন ফার্স্ট পিউবার্টি আসে তখন ওদের বিয়ে দেওয়া হয়, ছোট বাচ্চাটার, যেমন আমাদের বিয়েতে রিচুয়ালস হয় এক্স্যাক্টলি ওই রকম টাইপেরই বিয়ে করা হয়। তো বিয়ের সময় দেখবে আগে কোনো পুরানা ধাগা ঠাগা রাখতে নেই, সব শরীর থেকে ফেলে দেওয়া হয়। ওই তুলনি বিয়ের সময়ও মেয়েটার যখন 4 ডেজ পিরিয়ডসে 4 দিন হবে, ওর সব ধাগা ঠাগা ছিঁড়ে নতুন একদম বিয়ে, মানে আসামিস যে ট্রেডিশনাল ওয়্যার আছে, হোয়াইট কালারের মুগা মেখলা চাদর, ওটা পরিয়ে কিন্তু বিয়ে হয় একদম। আর বলে যে 4 দিন সূর্যের মুখ দেখতে নেই, ওটা খুব মানে প্রথম 4 দিন ওদের খুব নিয়ম করে মানতে হয়।
তো মেয়েটার যখন ফার্স্ট মানে এই ক্ষেত্রে বলে রাখছি, যেহেতু বললাম খুব আদরের একটাই মেয়ে, তো ওর দাদু মানে আসামিজের দাদুকে বলে হ্যাঁ আতা। আতার পাশের বাড়ি এক বন্ধু ছিল, যার মানে ওরও নাতির সঙ্গে এই নাতনির কিন্তু অলরেডি বলতে পারো বিয়ে ফিক্স হয়ে গেছিল উইদিন, মানে যখন নাতনির 4 বছর না 5 বছর। তোর ফার্স্ট পিউবার্টি আসে ধরো 12-13 বছরে। তো ওই যে সব ওই তাবিজটা খুলে ফেলে দেয়, কথা ছিল তাবিজটা শোধন করে কিন্তু আবার পড়তে হবে। একটা জিনিস কি জানো তো কৌশিক, তুমি যখন একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে থাকো, ওটা রেশটা কিন্তু থাকে। ঘটনাটা যদি স্টপ হয়ে যায় 2 বছর 3 বছর, এখানে তো 12 বছর হয়ে গেছিল, তুমি কিন্তু কোথাও না কোথাও তোমার খেয়াল থেকে চলে যাবে, ব্রেন থেকে চলে যাবে। ওদেরও ব্রেন থেকে চলে গেছিল মেয়েটাকে তাবিজটা কেন দিয়েছিল, ওই যে ফেলতে লাগে জিনিসটা কিন্তু ফেলে দিয়েছে। তো তখনই কিন্তু ইমিডিয়েট মেয়েটাকে অ্যাটাক করেনি। ওদের কথা ছিল যে মেয়েটা ক্লাস 10 পাশ করবে, তারপর বিয়ে দিয়ে দেবে, 16 বছরে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। যখন মেয়ে ক্লাস 9-এ উঠে তখন মেয়েটার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়। আমাদের আসাম বোর্ডে তোমার শনিবারে কিন্তু হাফ ছুটি হয়, হ্যাঁ। আর মেয়েটার গ্রাম আর ওই ছেলে, আচ্ছা মেয়েটার এখানে নাম দিয়ে দিচ্ছি আমি, ধরো কি দেবো, নিনা। আর ছেলেটার নাম না হয় দিয়ে দিচ্ছি হলো প্রলয়। ওদের দুটো গ্রামকে ডিভাইড করে একটা লিচু বাগান আছে। লিচু বাগানটা প্রচন্ড ভয়ঙ্কর লিচু বাগান। সন্ধ্যার পরে অনেকে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছে, কিন্তু ওই দুই গ্রামের যাতায়াতের পথটা না এটা খুব ইজিলি হয় আর কি। আরেকটা আছে ঘুরতি পথ, অনেক সময় লাগে। তো তখন কি হলো যে আর মেয়েটা স্কুল ওই লিচু বাগানটা ক্রস করেই যেতে হয়, এই একটা প্রবলেম। তো সেদিন ছিল শনিবার, ক্লাস 9-এর, তো মেখলা চাদর পরে যেতে হয় ওদের। তো গেছে, যাওয়ার পর ছেলেটা দেখা করতে আসে, অবভিয়াসলি জানে বিয়ে হবেই আরো 1-1.5 বছর পর একটা। তো ওই সময়ও তো দেখো ভালোবাসা তো সবার মধ্যেই ছিল, ওই সময় আর এই সময়ের মধ্যে তো কোনো কথা নেই। হ্যাঁ, আমাদের জাহির করার পদ্ধতিটা হয়তো চেঞ্জ হয়েছে, রাইট। তো দেখা করতে আসতো, মা বাবাকে বলতো না কিন্তু ছেলে মেয়েটাকে যে দেখা করতে আসতো। তো শনিবার ও ছেলেটা যখন আসতো, মেয়েটা তো আরো বান্ধবীদের সঙ্গে আসতো, তো মেয়েটার বান্ধবী এগিয়ে যেত, ছেলেটার মেয়েটা কথা বলতে বলতে আসতো, ঠিক আছে। স্যাটারডেতে কি হয়েছে, বান্ধবী বলছে যে তোরা আগে যেতে থাক, আমি আরো কথা বলে বলে আসছি। তো ওরা তো হাঁটা দিয়েছে একদম পুরো, হয়তো গ্রামের মানে গ্রামের সীমানা পৌঁছে গেছে। আর ওরা আস্তে আস্তে হাঁটছে, তো দুটা কি দেখেছে জানো, লিচু বাগানে তো অনেক লিচু গাছ, পার্টিকুলারলি একটা গাছ প্রচন্ড মানে ঝড় বাতাস হলে যেরকম করে কাঁপে, এক্স্যাক্টলি ওরকম ভাবে কাঁপছে। তো নিনা প্রলয়কে বলছে যে দেখো দেখো তো কি হচ্ছে, এই পুরো গাছ তো ঠিক আছে, খালি একটা গাছে কি প্রবলেম। তো বলছে হবে হনুমান বাদর। তো বলছে হনুমান বাদর তো একটাও দেখতে পাচ্ছি না। তো ওরকম করে বলে বলে ওকে কিন্তু নিয়ে গেছে, ওরা হনুমান বাদর বা কোনো রকম পাখি বাদর ওগুলি ভেবেছে, ঠিক আছে। এটা ফার্স্ট সিমটম। শনিবারের রাত্রেবেলা থেকে মেয়েটার প্রচন্ড জ্বর, 103, 102। জ্বরের ঘরে বলছে হি আহিলে মুখ নিব কারণে, হি আহিলে মুখ নিব কারণে, মানে সে এসছে আমাকে নেওয়ার জন্য। তো সবাই ভাবছে জ্বর মাথার মধ্যে উঠে গেছে। তো তখন যখনের কথা বলছি, পট করে কিন্তু তোমার কবিরাজ ছাড়া কোনো এই প্রত্যন্ত গ্রামে কোনো উপায় নেই, ডাক্তার ঠাক্তার নেই, একটাই মেয়ে, কিছুতেই কিছু হচ্ছে না, মেয়েটা নিতিয়ে গেছে, ভাত খেতে পারছে না, কিছু করতে পারছে না। তো বুধবারে গ্রামে কিন্তু হাট বসে, প্রত্যেক গ্রামে গ্রামে এক একটা বারে হাট বসে, ঠিক আছে। তো এরাও বিজনেসম্যান ছিল, আর প্রলয়ের বাড়িরাও বিজনেসম্যান ছিল। প্রলয়ের বাবা হাটটা দেখতো, প্রলয় এবং প্রলয়ের দাদু, প্রলয় কিন্তু ওর দাদুর বিজনেস সঙ্গে জড়িয়ে গেছিল, ওরা দোকানটা দেখতো, হ্যাঁ। বুধবারের হাট ছিল। তো মঙ্গলবার দিন ওরা সবাই ডিসাইড করলো যে বুধবারে হাট করার পর বৃহস্পতিবার সকালে ওরা গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে আসবে, যেহেতু মেয়েটা সারছে না। বুধবার দিন হাটে গেছে, ওদের এখান থেকেও দোকান দেয় আর কি, মেয়েটার বাড়ি নিনাদের বাড়ির থেকে। তো প্রলয়দের গ্রামে হাট লেগেছে, ওরা গেছে, গিয়ে দেখে কি নিনার বাবা কাকাদের মুখটা একটু অফ, জ্যাঠাদের মুখটা পুরো অফ, হ্যাঁ। তো প্রলয়ের বাবা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, হ্যাঁ ইমান মানে এরকম কেন তোমরা। বলছে আরো নকবো, মানে আর বলবেন না যে মেয়েটাকে নিয়ে খুব ইয়ে। বলছে কি হয়েছে তার, হ্যাঁ। তো বলছে এরকম জ্বরে পুরো ভুগছে, ভাবছি কালকে সকালে আমরা গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাব। তো বলছে যে আরে এরকম শরীর খারাপ, ঠিক আছে তোমার গ্রামের হাট কিন্তু 4:30টার মধ্যে শেষ হয়ে যেত, তো আর পাশের গ্রাম। বলছে আজকে বিকেলবেলা আমি আমার বউকে নিয়ে আসবো তাহলে মেয়েটাকে দেখতে, যেহেতু ওনার তো বাগদত্তা ওরা। ও তো ঠিক আছে, গিয়ে না মানে যখন উনি গেছেন, প্রলয় আসে, ওকে বলছে যে এরকম নিনার শরীরটা কিন্তু খুব খারাপ, বিকেলে কিন্তু দেখতে যাবো, হ্যাঁ, কারণ ওকে কালকে নাকি গুয়াহাটি নিয়ে যাবে। তো প্রলয় বলছে কার শরীর খারাপ। বলছে নিনার। বলছে কোন নিনা। বলছে কোন নিনা মানে কয়টা নিনাকে তুই চিনিস, হ্যাঁ, তো তোর তোর সঙ্গে যার বিয়ে ঠিক হয়ে আছে। বলছে এত তাড়াতাড়ি ওর এত শরীর খারাপ হয়ে গেল। বলে এত তাড়াতাড়ি মানে দুপুরেই তোর সঙ্গে কথা হলো।
বলছে মানে দুপুরে কথা হলো। এখন মা বাবাকে তো বলতে পারে না যে প্রত্যেকদিন গিয়ে ও নিনার সঙ্গে দেখা করছে। বলছে না, আজকে আসার সময় ও স্কুল থেকে আসছিল, ওর সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, আগে বন্ধু বান্ধব ছিল, এখন নাকি বন্ধু বান্ধবরা শরীর খারাপের জন্য আসছে না, ওর সঙ্গে তো কথা হয়েছে। বলছে কি উল্টা পুল্টা বলছিস? ওর বাবা বলছি শনিবার থেকে ও পুরোপুরি বিছনায় উঠতে পারছে না। তো বলছে দেউটা আপনি কি করে আছে, মানে ওইখানে কিন্তু অ্যাসামিস বলছি ওদের প্যারেন্টসদেরকে খুব সম্মান করে কথা বলে, আপনি আপনি করে কথা বলে। হ্যাঁ, তো বলছে দেউটা আপনি এবিলাক কি করে আছে। তো বলছে যে আরে সত্যি বলছি আমি। তো বলছে যে চল তুইও চল আজকে তাহলে বিকেলে ওকে দেখতে। তো বলছে হ্যাঁ যাবো, যদি এত শরীর খারাপ হয় দেখতে তো যেতেই হবে। গেছে, যাওয়ার পর না মানে প্রলয় ওর সঙ্গে কথা বলছে, আর এদিকে প্রলয়ের বাবা নিনার বাবা ওরা কথা বলছে কি করতে হবে, গুয়াহাটিতে কোথায় যাবে, কোন মানে মেডিকেল কলেজে থাকবে। বাট ওরা তো গুয়াহাটির বাসিন্দা না, কোথায় থাকবে গিয়ে, কোন হোটেলে থাকবে বা কোন রেস্ট হাউসে থাকবে। প্রলয় নিনাকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি আজকে কি স্কুলে যাওনি? নিনা না একে তো বেচারি কথাই বলতে পারছে না, পুরো শক্তি নেই, এতদিন ধরে বিছানায়, খালি মাথা হিলাচ্ছে না তো। তুমি কালকেও যাওনি? মাথা হিলাচ্ছে না তো, যাইনি তো। তো বলছে তাহলে আমি কার সঙ্গে কথা বললাম? তো বলছে আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আমি কথা, তুমি যাবো কি করে স্কুলে? তখন প্রলয়ের সঙ্গে সঙ্গে এসে বলে দেউটা মানে আপনি এখানে আসুন, কথা আছে। তো কি বলছে, আমি আজকে নয়, ওকে তো আমি কালকেও দেখেছি, এবং নিনাদের গ্রামের অমুক খুড়া আমাদের দুজনকে দেখে হেসে হেসে আমাদেরকে মানে ইয়ার্কি মারছিল যে হ্যাঁ এখন বিয়া খাওয়ার সময় এসে গেছে, তোদের দুটার খুব তাড়াতাড়ি বিয়ে হবে, বুঝে গেছি। তো বলছে তখন নিনার বাবা বলছে কোন খুড়া? বলছে ওই যে ওই খুড়া। তখন ওর মানে দাদাকে বলছে যে দাদা ওই খুড়াকে ডেকে নিয়ে আয়। তো খুড়া এসছে, খুড়াকে এসে প্রলয় জিজ্ঞেস করছে আচ্ছা খুড়া কালকে আপনি আমাকে আর নিনাকে দেখেননি স্কুল থেকে আসার সময়, এবং আপনি আর কি করছিলেন না আমাদের সাথে যে এই তো তাড়াতাড়ি বিয়ে খাওয়ার সময় এসছে, তোদের পাত পেরে খাবো? বলছে হ্যাঁ আমি তো আর ইয়ার্কি করছি, আমি তো ভেবেছি তোদের বিয়ে ফিক্সড, ক্লাস 10ও না হয়তো 9-এর পরেই তোদের বিয়ে দিয়ে দেবে। ঠাকুমা শুনে তো চিৎকার, তার মানে আকু আহিলি, ওর জন্য আবার ও বলছে ও আমাকে নিতে এসছে, ও আমাকে নিতে এসছে। ওই বেজ তো মারা গেছে যেই বেজের থেকে তাবিজ এনেছিল, শেষ কাহিনী খতম। না পুরা খতম হয় না। বেজের একটা ট্রেডিশন কি, ওদের এক ট্রেডিশন কিন্তু, যেমন ধরো আমার হাজবেন্ড তো ও আমার মেয়ে বা ছেলেকে পাস অন করে যাবে, সেটা কিন্তু মৌখিক ভাবে হবে, লিখিত ভাবে না। মন্ত্র যে শেখাবে মৌখিক ভাবে, লিখিত ভাবে না। ঠিক তেমনি বেজের যে ছেলে এবং ভাই এখন এই জিনিসটা করছিল, ওনাদেরকে ডাকা হয়, এবং ওরা সবকিছু দেখে বলছে যে এবার শুধু তোমার নিনাকে না, এবার প্রলয়কে নিতে এসছে, যেহেতু ছেলেদের উপরেও অ্যাট্রাকশন খুব বেশি থাকে যখিনী। তো বলছে ইমিডিয়েট একটা তো তাবিজ পড়িয়েছে, বলছে নেক্সট উইকের মধ্যে কোন ভালো ডেট আছে ইমিডিয়েট দুটার বিয়ে দেন, আর বিয়ে দেওয়া অবধি দুটো যাতে এক ফোঁটা ঘর থেকে বেরোন না, সবসময় চোখে চোখে রাখবেন। তো যেটা ক্লাস 10-এর কথা ছিল, উইদিন 1 উইক ওদের বিয়ে হয়। নিনা শ্বশুর বাড়ি যায়, 1 মাস থাকে, 1 মাস পরে যদিও আবার চলে আসে, তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে গেছে। তো এই হলো যখিনী। যখিনী প্রচন্ড ডেঞ্জারাস একটা এন্টিটি, এবং যারা যারা যখিনী এরা তো ভাগ্য ভালো যে বেঁচে গেছে, অনেকে কিন্তু মৃত্যু মুখেও পতিত হয়েছে। দিদি এবার কি শুনতে চলেছি? আচ্ছা, যেমন আমি বললাম যে আমার শুরুটা তো আমার ঘরের মানুষ দিয়ে হয়েছিল, আমাকে দিয়ে হয়েছিল, এবং ঘটনাগুলো এতই রোমহর্ষক ছিল যে সত্যি অনেকের মানে শুনে ভালোবেসেছে বলেই হয়তো এত এত ঘটনা আমাকে পাঠিয়েছেন ওনারা। ঠিক আছে, আজকে আমি আমার মায়ের ঘটনাটা বলছি। ঠিক আছে, তো আমার মা প্রচন্ড সিম্পল একজন মানুষ। সত্যি কথা বলতে গেলে আমরা 3 ভাই বোন, তো 3 ভাই বোন আমরা যে যেরকম কাজই করছি, যে যত দূরেই পৌঁছেছি, আমার মার কন্ট্রিবিউশন, বাবুর তো ডেফিনেটলি আছে, মারও আছে। তো মার জীবনে জানো তো ঘটে গেছিল এমন একটা ভৌতিক মানে কাণ্ড। মা ছোটবেলায়, বাবু মানে বাবা? বাবা, হ্যাঁ আমি বাবু বলে ডাকি। তো আমার মা আসামেরই, নগাঁও ডিস্ট্রিক্টের। ঠিক আছে, ছোটবেলায় প্রচুর প্রচুর ভৌতিক অভিজ্ঞতা মার হয়েছে। তো আমি ওইদিকে না গিয়ে আমি হওয়ার পর যেটা মার সঙ্গে হয়েছে ওটা বলছি। সেটা হলো আমি আমি বড়, তারপর আমার ভাই, তারপর আমার বোন হয়েছে। বোন হওয়ার সময় ইনসিডেন্টটা হয়েছে। তো কি হয়, আমি এবং আমার ভাই হয়েছি হলো একটা হাসপাতাল। তো হাসপাতাল হওয়ার পর বোন যখন হবে তখন নতুন নতুন গুয়াহাটিতে একটা নার্সিং হোম, খুব ফেমাস নার্সিং হোম, এখনো আছে সেটা, ওটা হয়েছে। তো জেনারেলি দেখো যখন সুবিধা হয় সব হাজবেন্ডরা বা যে মানে প্রিয়জনরা চায় যে ওর ওয়াইফ বা ওর প্রেয়সী একটা ভালো ট্রিটমেন্ট পাক। ঠিক তেমনই যেহেতু বোন আর কি সবার ছোট আর কি, লাস্ট মানে মাদের ইচ্ছে ছিল তা আর আর মানে হবে না আর কি। তখন বাবু বলছে যে না আমি ওই নার্সিং হোমে অ্যাডমিট করাবো, আর তারপরে মার একটা অপারেশন একটা ছিল আর কি, ওটার জন্য একটু কমপ্লিকেশনসও হবে আর কি। তো বলছে না ওই নার্সিং হোমেই নেবো।
তো যখন মাকে নার্সিং হোমে নিয়ে যায়, আমার বোনের জন্ম নভেম্বরের লাস্টে, ঠিক আছে, প্রচুর ঠান্ডা পড়ে, মানে তখন তো জাঁকিয়ে ঠান্ডা পড়ে। তো এখানে যে পাতলা চাদর আমাদের ওখানে হয় না, আমাদের মোটা মোটা নাগা শল না দিলে হয় না, এতটাই ঠান্ডা। দেখবে এরকম এরকম রাস্তায় রাস্তায় আগুনও জ্বলছে, কারণ পারবে না মানুষ, এত ঠান্ডা। তখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তো মাকে যখন নার্সিং হোমে নিয়ে যায়, নার্সিং হোমে কোনো সিট ছিল না, ঠিক আছে। তো কিন্তু মার ক্রিটিক্যাল কন্ডিশন, মানে অপারেশনটা হতে হবে। তো বলছে যে ঠিক আছে, এখন অবজারভেশনের জন্য একটা রুম যে থাকে, যেহেতু এত ক্রিটিক্যাল ওখানেই রাখবে আর কি। তো আমরা তো ঘরে, অ্যান্ড আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি। তো ঠাকুমা দাদু সবাই ছিল, বাবু আর কি আপ ডাউন করছিল। তো মার যখন অপারেশন হয়ে যায়, বেবি হয়ে যায়, তখন অবজারভেশনে রাখার পর হঠাৎ একটা মানে রুম খুলে বলছে ওনাকে একটা প্রাইভেট কেবিন, বাবু বলেছে আমার প্রাইভেট কেবিন চাই। তো প্রাইভেট কেবিনে দিয়েছে, দেওয়ার পর তো অ্যানেস্থেশিয়ার একটু ইয়ে তো থাকেই সবসময়, মানে পট করে তো আর যায় না, অনেকক্ষণ থাকে। তো আর আমার বাবুরা হলো বিজনেসম্যান, ঠিক আছে, আর আমাদের হলো রেডিমেড গার্মেন্টসের দোকান, মানে প্রপার ফেন্সি বাজারে আর কি দোকান আমাদের। তো রেডিমেড গার্মেন্টস তো ছিল, অ্যান্ড শীতের সময় উলে নাচতো, ঠিক আছে, আমাদের এটা প্রচন্ড একটা মানে কি বলবো সিজন টাইম। তো বাবু সব মানে বাবু যখন দোকানে থাকতো, ঠাকুমা থাকতো, তারপর আমাদের একজন মানে ডোমেস্টিক হেল্পার ছিল, যে আমার বিয়ের সময় অবধি ছিল, এত বছর আমাদের সঙ্গে ছিল। তো আমরা মিনুমাসি মিনুমাসি বলে ডাকতাম। তো উনি যেতেন মার এখানে টেক কেয়ার করতে, আর বাবু যখন চলে আসতো উনি চলে আসতেন। তো সেদিন কি হয়েছে, বৃষ্টি পড়ছে, অ্যান্ড আমি বললাম ওই নাগা শল দিয়ে বাবু গেছে। তো একটা ছোট্ট একটা থাকে না যারা যায় ওদের শোয়ার জন্য, আর মার ইয়েতে। তো মা তো সারাদিন শোয়া বসা ছিল, মার আর ঘুম আসছে না, বাবু শুয়ে গেছে, যেহেতু সারাদিন দোকানে ধকল গেছে, সিজন টাইম, প্রচুর কাস্টমার, গুলিয়ে করে বাবু ঘুমিয়ে গেছে সেই নাগা চাদর রেড কালারের। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কেন রেড কালারের নাগা চাদর বলছি বারবার, এটারও একটা কারণ আছে। ওটা বাবু মুড়ি দিয়ে, যেহেতু মশা, বাবুকে তো আর মশারি দেয়নি, এরকম করে মুড়িয়ে ঘুমিয়ে গেছে। প্রচন্ড ঝড়, আর মার ঠিক নিচেই ছিল, উপরে নাই, কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই ছিল, জানলাটার ঠিক পেছনে ছিল বড় একটা কৃষ্ণচূড়া গাছ। তো ঝড় দিচ্ছে তো হিলছে, মা দেখছে, দেখতে দেখতে না ঘুম আসে না, হালকা মানে তন্দ্রা মতো আসছে। মা তো মশারি টশারি টানানো ছিল সেখানে। হঠাৎ দেখছে, মা একটু মনে মনে ভয়ও পাচ্ছিল, যেহেতু অপারেশনটা হয়েছে, ঠিক হবে কি না। দুটো বাচ্চা, আমরা ছোট ছোট, আমার তখন কত হবে 6 বছর, ভাইয়ের ধরো 3 বছর, এত ছোট ছোট, কিছু হয়ে গেলে আমাদের কি হবে, একটা হয় না মাদের টেনশন। করতে করতে হঠাৎ না মা এরকম করে দেখেছে, দেখে কি ওই নাগা শল পরা যে আমার বাবু এরকম পুরোপুরি একদম পুরো ঢেকে গুটি গুটি পায়ে আসছে মার কাছে, আর বলছে ভয় না খাবা, ভয় না খাবো, মই আসু নহয়, কেলেই ভয় খায় আসা, মানে তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি আছি না, কেন ভয় পাচ্ছ। এখন আমার হলো বাঙালি, যদিও আসামে থাকি, আমাদের ঘরে তো বাংলা ভাষায় তাই বলি, অসমিয়া তো বলছি না। মা মনে মনে ভাবছে যে বাবুর কি ভীমরতি ধরলো, নাকি মধ্যরাত্রে ইয়ার্কি মারছে আমার সাথে, যে অসমিয়াতে বলছে ভয় না খাবা, ভয় না খাবা। মাও খুব ভালো অসমিয়া জানে। তো না মা না তাকিয়ে আছে, মানে ভদ্রলোকের হলোটা কি। আবার আসতে, ভয় না খাবা কইছো না হয়, মানে ভয় পাবে না বলেছি না, আমি আছি তো, ভয় পাবে না, ভয় পাবে না বলে আস্তে আস্তে মা বলছে এটা ভদ্রলোক করছে কি এরকম করে, জাস্ট এরকম করে তাকিয়েছেন। বাবু তো বাবুর জায়গায় শোয়া, সেই নাগা শল পরা, এই যে উনি ভদ্র লোক যে কে আসছেন, মা তো ঠিক ইয়ে করতে পারছে না। মা আওয়াজ আসছে না, ওই আওয়াজ শুনেও যে বাবু উঠবে একদমই না, বাবু এতটাই টায়ার্ড ছিল। ধুম চিৎকার, মানে পুরো গলা ফাটিয়ে চিৎকার। বাবু ঘুমিয়ে আছে, ডিউটিতে যে অন ডিউটি যে নার্স ছিল সে দুজন ছুটে এসছে, এসে বাবুকে তো প্রচন্ড প্রথমে গালাগাল দিল, যে আপনি কিরকম, আপনার স্ত্রী চিৎকার করছে, আপনি এখানে বেহুশ শুয়ে করে ঘুমোচ্ছেন। তো তখন মা বলছে যে ওনাকে কিছু বলবে না, সারা দিন ডিউটি করে আসে, বুঝতেই পাচ্ছেন, শুয়ে গেছে, লেগে গেছে ঘুম। হ্যাঁ, তো বলছে কি হয়েছে, আপনার কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন। হ্যাঁ, বাবুও ধরপড় করে উঠেছে, বাবু তো বুঝতে পারছে না যে কেন মা চিৎকার করলো। তখন মা বললো যে এরকম এরকম, আমি তো ভেবেছি আমার গিরিয়েক, গিরিয়েক মানে হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, কিন্তু হাজব্যান্ড তো না, হাজব্যান্ড শুয়ে আছে, আর আমাকে বলছে ভয় না খাবো, ভয় না খাবো বলে বলে আমার কাছে আসছে। তো ওখান থেকে ও যেহেতু ওটা না কি বলবো খ্রিশ্চানিটির সঙ্গে একটু জড়িত আছে, ওখানে বাইবেল টাইবেল রাখা আছে। একটা নার্স দৌড়ে গিয়ে মাকে বাইবেল এনে দিল, যে বলছে যতদিন আছো বাইবেলটা তোমার কাছে রাখবে, তাহলেই হবে। তো পরের দিন তো ঠাকুমাকে শুনিয়েছে, যখন ঠাকুমা তো শস্য, আমাদের যেটা বাংলার রিচুয়াল যে শস্য পোটলা বেঁধে, লোহা পোটলা বেঁধে দেয়, মাকে দিয়ে দিয়েছে। তো যেদিন ডিসচার্জ হবে, যেহেতু অপারেশন, তো নর্মাল ডেলিভারি হলে 1-2 দিনই ছুটি দিয়ে দেয়, যেহেতু মার একটু ক্রিটিক্যাল ছিল, 7 দিন পর মার ছুটি।
তো বাইবেলটা মা রিটার্ন করবেন। তো তখন মানে বাবু তো সব কাজ টাজ করছে, হ্যাঁ, বা ঠাকুমা গেছে, ঠাকুমার কোলে আমার বোন। তো মা বলছে যে বাইবেলটা রিটার্ন করবো, ওই সিস্টার কোথায়? তো বলছে যে ওই সিস্টার তো ওইখানে আছে। তো বলছে বাইবেলটাকে এখানে রাখবো? বলছে না, এখানে রেখো না, হারিয়ে যেতে পারে, তুমি সিস্টারের হাতেই দিয়ে দাও, তুমি দেখো ওইখানে প্রে করছে, এখন প্রেয়ার টাইম ওর। তো গেছি, গিয়ে দেখি সিস্টার ওইখানে, তো বাইবেলটা রিটার্ন করেছে। মা বলছে যে একটা কথা জিজ্ঞেস করি, এসএমএসি বলছে যে আমি কালকে সেদিন ভয় পেয়েছি, আপনি চট করে বাইবেলটাই বা কেন এনে দিলেন? আর আমি যে এত সব ইয়ে করছি, আপনার মুখ দেখে কিন্তু আমার মনে হয়েছে যে আপনি অনেক কিছু জানেন, আপনার কাছে বোধহয় জিনিসটা ন্যাচারাল, কিন্তু আমার জন্য কিন্তু জিনিসটা ন্যাচারাল ছিল না। কি ছিল আপনি বলুন। তো যেহেতু বাইবেল হাতে ছিল, বলছে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না বাইবেল হাতে নিয়ে। তুমি যাকে দেখেছো সে হার্মফুল নয়, সে হার্মফুল নয়, এবং এই রুমটা কিন্তু বন্ধই থাকে, কোনোদিনও খুলি না। তুমি মনে করে দেখো, তোমার কিন্তু সিট ছিল না, তোমার ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, তোমাকে আমাকে রাখতেই হতো। তো যেহেতু ও অত হার্মফুল না, আমরা একটা রিস্ক নিয়েছি যে তোমাকে রাখার পরও যখন দেখলাম যে ও এসছে, তখন তো বুঝলাম যে সে মানে কেউ থাকলেও আসে, স্পেশালি যারা ভয় পেতে থাকে। অ্যাকচুয়ালি ওইখানে একটা মানে এই হসপিটালের একজন নার্সের মৃত্যু হয়েছে, সে প্রচন্ড ভালো, মানে কাইন্ড অফ কি বলবো, বিয়ে শাদী করেনি। ও যখন এরকম পেশেন্টরা, গাঁও থেকে পেশেন্টরা আসতো, ভয় পেয়ে যেত না, সবসময় কনসোল করতো, এই ভয় পাবে না, আসো না হয় ময়, এই ভয় না খাবো না, লাগে না হয়, এই মানে ওষুধ টষুধ খাবে ঠিক হয়ে যাবে, কনসোল করতো। মৃত্যুর পরেও যখন এই যে মা যে ভয় পাচ্ছিল, মাকে কনসোল করতেই এসেছিল। এখন ব্যাপারটা কি হয়, অশরীরী আত্মা না, দেখো নেগেটিভ আছে, পজিটিভও আছে, মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, অশরীরী আত্মাদের মধ্যেও আছে। এখন আমরা তো দেখো মানুষ, আমরা কি করে বুঝবো ভাই ওটা পজিটিভ না নেগেটিভ? আমরা তো দেখলে ভয় পাবো। ওই জিনিসটাই মায়ের সঙ্গে হয়েছে। এবং তারপর থেকে মা একটু মানে ওই ঠাকুরের নাম ঠাম বেশি আর কি, সবসময় আর কি বলে যে ঠাকুরের বই নিয়ে থাকবি, ইয়ে নিয়ে থাকবি, এই আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা একদমই শেষের দিকে, হ্যাঁ, মানে এটাই আমাদের শেষ মানে স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর তুমি যদি কে পডকাস্ট তোমার কেমন লাগলো, সবার কাছে যেটা ফিডব্যাক নিই ছোটখাটো, তোমার কেমন লাগলো? দেখো আমি তো তোমাকে বলেছি আমার খুব ভালো লাগে। দেখো, যেহেতু আমি এই ডার্ক সাইটের সঙ্গেই জড়িত, হ্যাঁ, তো এইটার মধ্যে তোমার মানে তোমার মাধ্যমে অনেক ইনফরমেশন কিন্তু আমিও পাচ্ছি। ভালো লাগে উপস্থাপনা এক একজনের। আর আমার মনে হয় কি প্রত্যেকটা টাইম আমাদের শেখার। আমি আজ ৩-৪ বছর আমার চ্যানেলে বললাম, দ্যাট ডাজ নট মিন যে আমার শেখার নেই, আমার তো অনেক শেখার আছে, মৃত্যুর আগ অব্দিও আমার শেখার আছে। তো এটাও আমার এই আজকের লেসনটাও কিন্তু অনেক কিছু শিখে গেলাম এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর প্রত্যেকটা গেস্টকে আমি একটা উপহার দিয়ে থাকি, এইটা হচ্ছে এটা আরে বাপরে, গীতা, থ্যাংক এটা ইউ তোমাকে সো দেওয়া মাচ, হলো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমাদের কে পডকাস্ট তরফ থেকে। থ্যাংক ইউ, কে পডকাস্টের তরফ থেকে এটা ছোট্ট একটা উপহার তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। এটা আর এটা যে কি, এটা কি বলবো আর। থ্যাংক ইউ আর সো মাচ। তো থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আমাদের সাথে। আর দিদির একটা চ্যানেল আছে যেখানে ডেসক্রিপশনে সবকিছুই লিংক দেওয়া আছে, আপনারা ওখানে যাবেন, ওখানে গেলে তো সব পাওয়া যাবে, তো সব হ্যাঁ, স্টোরি কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন হুম বা রুমকি সাহা দাস বলে সার্চ সার্চ করলেও করলে পেয়ে পেয়ে যাওয়া যাবেন। যাবে। একদমই একদমই। আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট দিদি রুমকি সাহা দাস, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। থ্যাংক ইউ।